আজকে আমরা পড়ব আরাবল্লী পর্বত সম্পর্কে। ম্যাপ দেখো, বুঝতে পারছো পর্বতটা কোথা থেকে শুরু হয়েছে? দিল্লি থেকে শুরু হয়েছে। আর কত দূর পর্যন্ত গেছে? আহমেদাবাদ পর্যন্ত, তাই তো? কোথা থেকে শুরু হয়েছে? দিল্লি থেকে শুরু হয়েছে। আর গেছে কত দূর? আহমেদাবাদ পর্যন্ত প্রসারিত, তাই তো? কতখানি লম্বা পর্বতটা? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত বলতে বুঝতে পারছো? দৈর্ঘ্য কত বলতে কি বলতে যাচ্ছি সেটা কি বুঝতে পেরেছো? দৈর্ঘ্য বলতে কি জিজ্ঞাসা করলাম, তার উত্তর কি হবে? অর্থাৎ কোথা থেকে সে শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে, তাই তো? ওটা কতখানি লম্বা। দিল্লি থেকে শুরু হলো, এখান থেকে শুরু হলো, এখান পর্যন্ত এটা কতখানি লম্বা? দৈর্ঘ্য কত? আরাবল্লীর দৈর্ঘ্য কত? আরাবল্লী পর্বতটা কতখানি লম্বা? বুঝতে পারলেন? তাহলে কোশ্চেন কি হবে? আরাবল্লী পর্বতের দৈর্ঘ্য কত? এখান থেকে শুরু করে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 600 কিলোমিটার। আরাবল্লীর দৈর্ঘ্য কতখানি বললাম? দৈর্ঘ্য 600 কিলোমিটার। তাহলে প্রশ্ন এখান থেকে কি হবে? আরাবল্লী পর্বতের দৈর্ঘ্য কত? প্রশ্ন বুঝেছো? আরাবল্লী পর্বতের দৈর্ঘ্য কত? কতখানি হবে আরাবল্লী পর্বতের দৈর্ঘ্য? 600 কিলোমিটার। আর এর উচ্চতা কত? পর্বতটা কতখানি উপরের দিকে আছে? উচ্চতা কতখানি? উচ্চতা হচ্ছে 600 মিটার। 600 মিটার। এম অর্থাৎ মিটার, এম অর্থাৎ কিলোমিটার। তাহলে দুটো প্রশ্ন দিলাম। একটা হচ্ছে আরাবল্লী পর্বতের উচ্চতা কত? উচ্চতা বোর্ড দেখো, উচ্চতা প্রশ্ন হলো আরাবল্লী পর্বতের উচ্চতা কত? উচ্চতা কত পেলাম? 600 মিটার। আর দৈর্ঘ্য কতখানি পেলাম? দৈর্ঘ্য 600 কিলোমিটার। এখানে দেখো, এটা দেখতে পাচ্ছি আমরা গুরু শিখর। এটা হচ্ছে আরাবল্লী পর্বতের সব থেকে উঁচুতে যে জায়গাটা রয়েছে শৃঙ্গ, তার নাম। তাহলে প্রশ্ন হবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি নাম? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বললাম? গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বললাম? কি হবে? গুরু শিখর। বুঝতে পারছো? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হলো? গুরু শিখর। পর্বতটা দিল্লি থেকে শুরু হয়েছে, আহমেদাবাদ পর্যন্ত প্রসারিত। এর দৈর্ঘ্য 600 কিলোমিটার আর উচ্চতা গড়ে 600 মিটার। যার সর্বোচ্চ অংশের নাম হচ্ছে গুরু শিখর, তাই তো? সবথেকে উচ্চ অংশটার নাম কি পেলাম? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? প্রশ্ন বুঝেছ? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই গুরু শিখর ছাড়াও আরো দুটো তিনটে শৃঙ্গ আছে, বুঝতে পারলে? আরো কিছু শৃঙ্গ আছে। গুরু শিখর তো রয়েইছে, সেগুলো ছাড়া আরো কিছু আছে। সেগুলোর নাম কি? অন্যান্য শৃঙ্গগুলোর নাম কি? অন্যান্য শৃঙ্গগুলোর নাম হচ্ছে কুম্ভলগড়, কুম্ভলগড়, আঁচলগড়, মাউন্ট আবু, দিলওয়াড়া, এগুলো হচ্ছে আরাবল্লী পর্বতের অন্যান্য শৃঙ্গ। সব থেকে উঁচু জায়গাটার নাম কি পেলাম? আরাবল্লী পর্বতের সব থেকে উঁচু জায়গাটার নাম, সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম পেলাম আমরা গুরু শিখর। এই গুরু শিখর ছাড়া আর কোন কোন শৃঙ্গ আছে? বোর্ডের দিকে দেখো, শৃঙ্গ যদি বুঝতে না পারো, এই একটা হলো, এই একটা হলো, এই একটা, তাহলে এই সব থেকে উঁচু অংশের নাম হলো গুরু শিখর। বাকি আরো কিছু আছে, এগুলো উঁচু উঁচু আছে, এগুলোর নাম কি? আমি দু চারটে নাম আরো লিখেছি। কুম্ভলগড়, আঁচলগড়, মাউন্ট আবু, দিলওয়াড়া। এর মধ্যে দিলওয়াড়াতে একটা বিখ্যাত জৈন মন্দির আছে। মাউন্ট আবুতে দিলওয়াড়া বলে সেই শৃঙ্গটা আছে, এখানে জৈন ধর্মের লোকেদের জন্য একটা বিখ্যাত মন্দির আছে, বুঝতে পারলে? দিলওয়াড়া মন্দির জৈনদের, জৈন ধর্মের লোকেদের জন্য। আর মাউন্ট আবুতে আছে, এটাও বোধহয় জৈনদের জন্য, প্রজাপতি ব্রহ্মার বোধহয় একটা মন্দির আছে ওখানে মাউন্ট আবুতে।
যাই হোক সেটা আমরা আর্ট অ্যান্ড কালচার যখন পড়বো তখন আরেকবার পড়বো। তো এখন পর্যন্ত আমরা কি দেখলাম, এখন পর্যন্ত কি শিখলাম, আরাবল্লী পর্বত কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত, কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত, দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত। কোন কোন রাজ্য আছে ম্যাপ দেখে একটু বলার চেষ্টা করো তো, কোন কোন রাজ্যগুলো হবে ম্যাপগুলো বইতে কোনখানে আছে। ইন্ডিয়ার ম্যাপ কত পাতায় বলেছিলাম, বোধহয় ৭৬ পাতায় কত পাতায় ছিল না, দেখে দেখে বলো তো একটুখানি কোন কোন রাজ্যগুলো পাবো। এখানে আমরা 4টে রাজ্য পাবো, 4টে নয় 3টে রাজ্য আর একটা কেন্দ্রশাসিত প্রদেশ। একটা হচ্ছে দিল্লি, আর পাবো হরিয়ানা, পাবো রাজস্থান, আর পাবো গুজরাট। বুঝতে পারলে? প্রশ্নটা হচ্ছে কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত, প্রশ্নটা বোঝো। আরাবল্লী পর্বত কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত, আরাবল্লী পর্বত কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত। কোন কোন রাজ্য বললাম, কোন কোন রাজ্য, দুটো ম্যাপকে পরপর দেখো, একটা হচ্ছে তোমার ৬৬ পাতার ম্যাপটাকে উল্টাও আর তার সঙ্গে সঙ্গে ৭০ পাতার ম্যাপটাকে উল্টাও। এই দুটো ম্যাপ একসঙ্গে দেখলে পেয়ে যাবে, আরাবল্লী পর্বতের অবস্থানটা পেয়ে যাবে। দুটো ম্যাপকে একসঙ্গে দেখো তাহলে কোথায় আছে পেয়ে যাবে, কোন কোন রাজ্যগুলোর মধ্যে হবে। দুটো ম্যাপকে পাশাপাশি রাখো, রেখে পড়ার চেষ্টা করো কোন কোন রাজ্য আমরা পাবো, কোন কোন রাজ্য পাবো আমরা। প্রশ্নটা বুঝেছো কি বললাম প্রশ্নটা, আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত, বুঝতে পেরেছো কোন কোন রাজ্যে অবস্থিত। আরাবল্লী পর্বতকে আমরা কোন কোন রাজ্যকে পাবো, 3টে রাজ্য একটা কেন্দ্রশাসিত প্রদেশ। কি কি পাবো, দিল্লি পাবো, তারপরে হরিয়ানা পাবো, গুজরাট পাবো, আর রাজস্থান পাবো। গুজরাট নিচেরটায় আর রাজস্থান পাবো, গুজরাটের উপরটা হচ্ছে রাজস্থান। তাহলে আরাবল্লী পর্বত কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত বলো, বোর্ড দেখে রেখে আরাবল্লী পর্বত কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত। 3টে রাজ্য, কোন 3টে রাজ্য, হরিয়ানা, গুজরাট আর রাজস্থান। আর দিল্লি হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, এই অঞ্চল জুড়ে আরাবল্লী পর্বত অবস্থিত। এর মধ্যে আমাদের যে রাইসিনা হিলস নাম শুনেছ, রাইসিনা হিলস, হ্যাঁ আমাদের রাষ্ট্রপতি ভবনের নাম হচ্ছে রাইসিনা হিলস, যেখানে আমাদের দেশে রাষ্ট্রপতি থাকে। বর্তমান রাষ্ট্রপতির নাম কি কেউ বলতে পারবে? এখন আমাদের দেশের রাষ্ট্রপতির নাম কি, কে আছে আমাদের দেশের রাষ্ট্রপতি? আমাদের দেশের রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। বুঝতে পারলেন? তিনি যে ঘরটায় থাকেন সেই ঘরটার নাম হচ্ছে রাইসিনা হিলস। এই রাইসিনা হিলস কিন্তু তোমার দিল্লির কাছে আরাবল্লী পর্বতেই অবস্থিত। রাইসিনা হিলস কোথায় অবস্থিত হলো তাহলে? রাইসিনা হিলস তাহলে দিল্লির কাছেই অবস্থিত আরাবল্লী পর্বত। বুঝতে পারলে? রাষ্ট্রপতি ভবনটার নাম কি বললাম, আমাদের দেশের রাষ্ট্রপতি যে ঘরটায় থাকে তার নাম কি বললাম, রাইসিনা হিলস বা রাইসিনা হিলস। কোথায় অবস্থিত? আরাবল্লী পর্বতে। বুঝতে পারলে? তাহলে আমরা এতক্ষণ কি কি পড়লাম আরাবল্লী পর্বত সম্পর্কে। আরাবল্লী পর্বতের দৈর্ঘ্য কতখানি? ৬০০ কিলোমিটার। কোন খান থেকে কোন খান পর্যন্ত? দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত। কোন কোন রাজ্য জুড়ে আছে? দিল্লি, হরিয়ানা, রাজস্থান আর গুজরাট, এই রাজ্য জুড়ে অবস্থিত। যার সর্বোচ্চ সিংহের নাম কি বললাম, সবথেকে উঁচু অংশটার নাম গুরু শিখর। গুরু শিখর ছাড়া আর কোন কোন সিংহ আছে? কুম্ভলগড়, আঁচলগড়, মাউন্ট আবু, দিলওয়াড়া। দিলওয়াড়া কি জন্য বিখ্যাত? একটু আগেই তো বললাম, দিলওয়াড়া জৈন মন্দিরের জন্য বিখ্যাত। বুঝতে পারলে? তাহলে উঁচু সিংহগুলোর নাম পড়লাম। এবার কি শিলা দ্বারা গঠিত, কি জিনিস দিয়ে গঠিত? আরাবল্লী পর্বতটা কোন ধরনের শিলা দ্বারা গঠিত? কি কি শিলা দিয়ে গঠিত আরাবল্লী পর্বত? মূলত তোমার রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। তার মধ্যে শিলাগুলোর নাম মনে রাখবে, একটা হচ্ছে তোমার সিস্ট, নিস, কোয়ার্টজাইট,
মার্বেল, এই শিলাগুলো দিয়ে গঠিত। তাহলে এখান থেকে প্রশ্ন হবে আরাবল্লী পর্বত কোন শিলা দিয়ে গঠিত? প্রশ্ন বুঝতে পারছো? আরাবল্লী পর্বত কোন শিলা দ্বারা গঠিত? কোন শিলা দ্বারা গঠিত বললাম আরাবল্লী পর্বত? সিস্ট, নিস, কোয়ার্টজাইট, মার্বেল, এই শিলাগুলো দিয়ে গঠিত। আরাবল্লী পর্বত কোন শিলা দ্বারা গঠিত? কোশ্চেন বোঝা গেছে তো? আরাবল্লী পর্বত কোন শিলা দ্বারা গঠিত? কি পেলাম তার উত্তর? কোন শিলা দ্বারা গঠিত, তার উত্তরে কি লিখবো? আরাবল্লী পর্বত সিস্ট, নিস, কোয়ার্টজাইট, মার্বেল এই রকমের রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। তাহলে কোন শিলা দ্বারা গঠিত পেলাম, তাই তো? এবার আরাবল্লী পর্বত থেকে না দুটো নদী উৎপন্ন হয়েছে, দুটো গুরুত্বপূর্ণ নদীর সৃষ্টি হয়েছে আরাবল্লী পর্বত থেকে। আমি আগের দিনই তোমাদের বলেছিলাম একটা নদী ছিল লুনি নদী, খেয়াল আছে? পুষ্কর হ্রদ থেকে সৃষ্টি হয়ে কচ্ছের রণে পড়েছিল, মনে আছে? লুনি নদীটা ভারতের অন্তর্বাহী নদী, কালকে তো পড়ালাম। আর একটা নদী সৃষ্টি হয়েছে সবরমতী নদী। এই সবরমতী নদীর তীরেই হচ্ছে আহমেদাবাদ অবস্থিত, বুঝতে পারলে? আহমেদাবাদ শহরটা সবরমতী নদীর তীরেই অবস্থিত। তাহলে আরাবল্লী পর্বত থেকে কোন কোন নদীর সৃষ্টি হয়েছে? দুটো নদীর তো নাম লিখতে পারবে, সবরমতী আর লুনি। মরু অঞ্চলে এই নদীটার নাম কি বলেছিলাম? কালকে তো পড়ালাম, মনে পড়ছে না? লুনি। আর এই নদীটার নাম কি বলেছিলাম? সবরমতী। আরাবল্লী পর্বত থেকে কোন কোন নদীর সৃষ্টি হচ্ছে? প্রশ্ন কি হলো? আরাবল্লী পর্বত থেকে কোন কোন নদীর সৃষ্টি হচ্ছে লিখতে পারবে তোমরা? আরাবল্লী পর্বত থেকে কোন কোন নদীর সৃষ্টি হয়েছে? আরাবল্লী পর্বত থেকে কোন কোন নদীর সৃষ্টি হয়েছে? উত্তর লিখতে পারবে? কোন কোন নদীর সৃষ্টি হয়েছে আরাবল্লী পর্বত থেকে? বলো, বোর্ড দেখে দেখি বলো। লুনি আর সবরমতী। আরাবল্লী পর্বত থেকে কোন কোন নদীর সৃষ্টি হয়েছে? লুনি আর সবরমতী। আরাবল্লী পর্বত থেকে কোন কোন নদীর সৃষ্টি হচ্ছে? লুনি আর সবরমতী, দুটো নদীর সৃষ্টি হলো। এবার আরাবল্লী পার্বত্য অঞ্চলে আমরা কি কি খনিজ পাবো? যেহেতু রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, তাই আরাবল্লী পার্বত্য অঞ্চলে নানা রকমের খনিজ সম্পদ পাওয়া যায়, বুঝতে পারলে? আরাবল্লী পার্বত্য অঞ্চলে নানা রকমের খনিজ সম্পদ আমরা পাই। তার মধ্যে মূলত তামা, দস্তা, মার্বেল এগুলো হচ্ছে প্রধান। কি কি খনিজ পাই বললাম? তামা, দস্তা, মার্বেল, সীসা। কি কি খনিজ পাই? আরাবল্লী পর্বত থেকে কি কি খনিজ পাবো আমরা? কি কি খনিজ পাওয়া যায় এখানে? কি কি খনিজের নাম বললাম? তামা, দস্তা, সীসা, মার্বেল, এগুলো তো মূল খনিজ। কি কি খনিজ পাবো আরাবল্লী পার্বত্য অঞ্চল থেকে? কোশ্চেন বুঝেছো? আরাবল্লী পার্বত্য অঞ্চলে কিরকম বা কোন কোন খনিজ পাওয়া যায়? আরাবল্লী পর্বতে কিরকম খনিজ পাওয়া যায়? তামা, দস্তা, সীসা, মার্বেল। কি কি খনিজ পাই বলো? ওর দেখে দেখে পড়ো না। সীসা, মার্বেল, এই খনিজগুলো আমরা আরাবল্লী পর্বত থেকে পেয়ে থাকি। ক্লিয়ার হয়েছে? তাহলে কি কি নদীর সৃষ্টি হয়েছে আরাবল্লী পর্বত থেকে সেটা পড়েছি। আরাবল্লী পর্বত থেকে কোন কোন নদীর সৃষ্টি হয়েছে? লুনি আর সবরমতী, তাই তো? আহমেদাবাদ কোন নদীর তীরে? ছবি দেখে দেখে বলো, আহমেদাবাদটা কোন নদীর তীরে? আহমেদাবাদের কোন শহরটা দেখতে পাচ্ছ? আহমেদাবাদ বোর্ডে লিখেছিলাম, ওই লেখাটা পড়তে বলেছিলাম। তার পাশ দিয়ে কোন নদীটা গেছে? আহমেদাবাদের পাশ দিয়ে বোর্ড দেখে বলো, আহমেদাবাদের পাশ দিয়ে কোন নদী গেছে? সবরমতী, তাই তো? দেখতে পেয়েছো আহমেদাবাদ? এটা আহমেদাবাদ শহর, তাই তো? তার পাশ দিয়ে গেছে এই সবরমতী নদী। তাহলে আহমেদাবাদ কোন নদীর তীরে হবে? উত্তর কি লিখবে? প্রশ্ন জিজ্ঞাসা করি আহমেদাবাদ কোন নদীর তীরে, উত্তর হবে সবরমতী। বুঝতে পারছো? তাহলে খনিজ কি কি পাবো আমরা আরাবল্লী পর্বতে? কি কি খনিজ পাবো? তামা, দস্তা, সীসা, মার্বেল, এই খনিজগুলো আমরা পাবো। ক্লিয়ার হয়েছে?
তাহলে খনিজ কি পেলাম, জানলাম। কোন কোন নদী সেখান থেকে প্রবাহিত হয়েছে আমরা জানলাম। কোথা থেকে মানে কোন অঞ্চলে অবস্থিত সেটা জানলাম। কোন অঞ্চল, কোন কোন রাজ্য জুড়ে, হরিয়ানা, গুজরাট, রাজস্থান আর দিল্লি, এই রাজ্য জুড়ে অবস্থিত। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 600 কিলোমিটার। আর উচ্চতা কত, এই তো দৈর্ঘ্য লেখা আছে, দৈর্ঘ্য কত খানি 600 কিলোমিটার। উচ্চতা কত, 600 মিটার। সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, গুরু শিখর। তাছাড়া আর কি কি শিখর আছে, অন্যান্য শিখরগুলোর নাম কি, অন্যান্য কোন কোন শিখর আছে, কুম্ভলগড়, পাঁচলগড়, মাউন্ট আবু, দিলওয়াড়া, আরো অনেকগুলো আছে। তার মধ্যে দিলওয়াড়া কি জন্য বিখ্যাত বললাম, জৈন মন্দিরের জন্য। দিলওয়াড়াতে জৈনদের একটা বড় মন্দির আছে ওই সিংহের ওপরেতে, বোঝা গেল। আর এখান থেকে আমাদের মোটামুটি জানতে হবে যে তোমার এখানে কিছু না অভয়ারণ্য আছে বা কিছু পার্ক আছে, অর্থাৎ পশু পাখিদের আবাসস্থল, যেখানে গাছ কাটা যায় না, তাদের ঘর মানে তাদের বাসস্থানকে সুরক্ষিত করা হয়েছে, সেরকম কিছু জায়গা রয়েছে আরাবল্লী পর্বতে। সেগুলোর নাম আমরা একটু পড়ব, কি কি রয়েছে অভয়ারণ্য হিসাবে, কি কি রয়েছে। এখানে আমরা দেখতে পাবো সারিস্কা জাতীয় উদ্যান। একটুখানি পরিষ্কার করি নাকি, বোঝা যাচ্ছে না তো, টেনে লিখে দেবো এখানটা। দেখো কি কি জাতীয় উদ্যান পাবো আরাবল্লী পর্বতে, আমরা কি কি জাতীয় উদ্যান পাবো, সারিস্কা পাবো, সারিস্কাকে দেখতে পাবো। আরাবল্লী পর্বতে কোন কোন অভয়ারণ্য বা জাতীয় উদ্যান রয়েছে, সারিস্কা আছে, সারিস্কা জাতীয় উদ্যান, কুম্ভলগড় অভয়ারণ্য আর আবু অভয়ারণ্য। কুম্ভলগড় অভয়ারণ্য আর আবু অভয়ারণ্য। বুঝতে পারলে, কুম্ভলগড় অভয়ারণ্য আর সারিস্কা হচ্ছে জাতীয় উদ্যান। কোন কোন পার্ক রয়েছে এখানে, আরাবল্লী পর্বতে কোন কোন পার্ক দেখতে পাবো আমরা, সারিস্কা জাতীয় উদ্যান, প্রশ্নটা বুঝেছো, আরাবল্লী পর্বতে কোন কোন পার্ক রয়েছে বা কোন কোন অভয়ারণ্য রয়েছে, যাই বলি না কেন। সারিস্কা জাতীয় উদ্যান, কুম্ভলগড় অভয়ারণ্য আর রয়েছে আবু অভয়ারণ্য। খুব গুরুত্বপূর্ণ এগুলো। কোথায় দেখতে পাবো, যদি বলি সারিস্কা জাতীয় উদ্যানে যাবো, তাহলে আমাদের কোথায় যেতে হবে, কোথায় গেলে দেখতে পাবো, আরাবল্লী পার্বত্য অঞ্চলে যেতে হবে, তবেই না দেখতে পাবো। তো কি বলছিলাম আমরা, এদিকটা কোন কোন মরুভূমি রয়েছে, এদিকটা রয়েছে থর মরুভূমি। ভালো করে অবস্থান দেখো, মাধ্যমিক যখন দিবে তখন ম্যাপ পয়েন্টিংয়ে জিজ্ঞাসা করতে পারে, মানচিত্রে থর মরুভূমি দেখাও। প্রশ্ন দিয়েছিলাম না এইবারেতে ভূগোলেতে, কোথায় আছে দেখাও। তেমনি তোমরা যখন মাধ্যমিকে যাবে তখন কিন্তু এরকমই প্রশ্ন আসতে পারে, থর মরুভূমি দেখাও কোথায়। ভালো করে দেখো এগুলো। থর মরুভূমির পূর্ব দিকে রয়েছে আরাবল্লী পর্বত। যদি আরাবল্লী পর্বতটা না থাকতো তাহলে এই অঞ্চলটা পুরোটাই মরুভূমি হয়ে যেত। তাহলে কে বাধা দিল মরুভূমিকে বেড়ে যাওয়া থেকে, আরাবল্লী পর্বত। তাহলে আরাবল্লী পর্বতের গুরুত্ব কি পেলাম, আরাবল্লী পর্বত থর মরুভূমির প্রসারে বাধা দিয়েছে বা বিস্তার রোধ করেছে। কি বললাম, থর মরুভূমি আরাবল্লী পর্বতের বিস্তার রোধ করেছে। থর মরুভূমি কি করেছে, আরাবল্লী পর্বতের বিস্তার রোধ করেছে। তাহলে 1 নম্বর পয়েন্ট কি লিখবে, আরাবল্লী পর্বতের ভূমিকা বা গুরুত্ব যদি লিখতে দেয় কি লিখবে, আরাবল্লী পর্বতের গুরুত্ব কি, থর মরুভূমি প্রসার রোধ। কি কাজ করেছে, কি কাজ করেছে, থর মরুভূমি প্রসার রোধ করছে। আরাবল্লী পর্বত কি কাজ করছে, থর মরুভূমিকে আর বাড়তে দিচ্ছে না, বুঝতে পারলে। আর কি করছে, এখান থেকে নদীর সৃষ্টি হয়েছে, এই পর্বত থেকে নদীর সৃষ্টি হয়েছে। কি কি গুরুত্ব পাচ্ছে আমরা আরাবল্লী পর্বতের, বোঝো ভালো করে। নদীর সৃষ্টি
হয়েছে। আর এখানে নানা রকম খনিজ পাওয়া যায়। আর কি গুরুত্ব আছে? নানা রকম খনিজ পাওয়া যায়। কি কি খনিজ পাওয়া যায়? কি কি খনিজ পাচ্ছিলাম আমরা? দস্তা, তামা, তারপরে সীসা, তারপরে মার্বেল, এই সমস্ত খনিজগুলো পাচ্ছিলাম। তো তাহলে আরাবল্লী পর্বত থেকে আমরা নানা রকমের খনিজ পাই। বোঝা গেল? আরাবল্লী পর্বত থেকে নদীর সৃষ্টি হয়েছে। কোন কোন নদী মনে আছে? আরাবল্লী পর্বত থেকে কোন কোন নদী সৃষ্টি হয়েছে একটু আগেই তো বললাম, লুনি আর সবরমতী। তার মধ্যে সবরমতী নদীর তীরে রয়েছে আহমেদাবাদ শহরটা, তাই তো? তারপর এখানে নানান বনজ সম্পদ রয়েছে, অনেক বনভূমি রয়েছে। সেই জন্যই তো ন্যাশনাল পার্ক করে উঠেছিল, সেই জন্যই তো অভয়ারণ্যগুলো ছিল, তাই তো? তাহলে আরাবল্লী পর্বত বনজ সম্পদে সমৃদ্ধ। আর কি লিখতে পারবো? আরাবল্লী পর্বত বনজ সম্পদে সমৃদ্ধ। আরাবল্লী পর্বত বনজ সম্পদে সমৃদ্ধ। তাহলে আরাবল্লী পর্বতের গুরুত্ব লিখতে পারবে? কি কাজে দিয়েছে আরাবল্লী পর্বত আমাদের, কি উপকার করে? আরাবল্লী পর্বত থেকে আমরা নানা রকমের খনিজ পাই। আরাবল্লী পর্বত থেকে নদীর সৃষ্টি হয়েছে। আরাবল্লী পর্বত বনজ সম্পদে সমৃদ্ধ। আরাবল্লী পর্বত থর মরুভূমির প্রসার রোধ করেছে। ক্লিয়ার হচ্ছে পয়েন্টগুলো? কি কাজে লাগে আরাবল্লী পর্বত? তো তাহলে একবার আমরা সামারি করি। এবার আরাবল্লী পর্বত থেকে আমরা কি কি পড়েছি একটু মন দাও, খাতার দিকে দেখো তোমরা কি কি লিখেছো। কি কি পড়েছি? প্রথমে আরাবল্লী পর্বত কোথা থেকে কোথা পর্যন্ত প্রসারিত। কোথা থেকে কোথা পর্যন্ত? থেকে যখন বলেছি, কোথা থেকে কোথা পর্যন্ত? দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত প্রসারিত। কতখানি এটা? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মানে আছে? দৈর্ঘ্য কতখানি? দৈর্ঘ্য ছিল 600 কিলোমিটার, তাই তো? বেশ। গড় উচ্চতা কত ছিল? আরাবল্লী পর্বতের উচ্চতা ছিল 600 মিটার। কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? কোন কোন রাজ্য আছে এখানে? আরাবল্লী পর্বত কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত? দিল্লি, হরিয়ানা, গুজরাট, রাজস্থান, এই রাজ্যগুলো জুড়ে অবস্থিত, তাই তো? আরাবল্লী কেমন ধরনের পর্বত? একটা প্রাচীন রঙিন পর্বত, কিন্তু বর্তমানে ক্ষয়জাত পর্বত। কেন ক্ষয়ে গেছে? ক্ষয়ে যাওয়ার কারণগুলো কি কি বলেছি? এখানে আবহবিকার ঘটেছে, বোঝা গেল? অবৈধ খনন কার্য হয়েছে, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় হয়েছে। এর ফলে আরাবল্লী পর্বতের উচ্চতা ক্রমশ হ্রাস পাচ্ছে। আচ্ছা, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সব থেকে উঁচু অংশটার নাম? গুরু শিখর। সর্বোচ্চ শৃঙ্গ তো হলো গুরু শিখর। ওটা ছাড়া আর কি কি শিখর আছে? গুরু শিখর ছাড়া কুম্ভলগড়, আঁচলগড়, মাউন্ট আবু, দিলওয়াড়া। তার মধ্যে দিলওয়াড়া কি জন্য বিখ্যাত? জৈন মন্দিরের জন্য। দিলওয়াড়া কি জন্য বিখ্যাত? জৈন মন্দিরের জন্য। বেশ। আরাবল্লী পর্বত থেকে দুটো নদীর সৃষ্টি হয়েছে। কি কি নদী দুটো মনে আছে? কি কি নদী ছিল? একটা ছিল লুনি নদী, আর একটা ছিল লুনি যেটা পড়েছে কচ্ছের রনে, আর একটা ছিল সবরমতী, তাই তো? সবরমতী নদীর তীরে বিখ্যাত শহরটার নাম কি? আহমেদাবাদ। আমরা কি কি খনিজ পাই আরাবল্লী পার্বত্যাঞ্চল থেকে? আমরা কি কি খনিজ পাই? সিস্ট নয়, তোমার তামা, দস্তা, সীসা, মার্বেল, এই খনিজগুলো আমরা পেয়ে থাকি। আরাবল্লী পর্বত কোন শিলা দ্বারা গঠিত? সিস্ট, নিস, কোয়ার্জাইট, তারপরে এইরকম কিছু শিলা দ্বারা গঠিত, তাই তো? সিস্ট, নিস্ট, কোয়ার্জাইট, এইরকম কিছু শিলা দ্বারা গঠিত।
বোঝা গেল? তাহলে আরাবল্লী পর্বত থেকে ডিটেলসে বুঝতে পেরেছো আরাবল্লী পর্বত আমাদের কি কি উপকার করেছে, কি কি সুবিধা পেয়েছি, আরাবল্লী পর্বতের গুরুত্ব কি। আরাবল্লী পর্বত থর মরুভূমির প্রসার রোধ করেছে। আর কি করেছে? আরাবল্লী পর্বত থেকে নদীর সৃষ্টি হয়েছে, তাই তো? আরাবল্লী পর্বত বনজ সম্পদে সমৃদ্ধ। আরাবল্লী পর্বত থেকে আমরা নানান খনিজ পেয়ে থাকি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কার সম্পর্কে পড়লাম আজকে? আরাবল্লী পর্বত থেকে। পরের দিন আমরা পড়বো পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বত সম্পর্কে। তোমরা এই পড়াটা ঘরে করে নিও। আগের দিনের পড়া কমপ্লিট করেছিলে তো? আগের দিনে যে পড়াটা পড়িয়েছিলাম সেটা কমপ্লিট করেছিলে তো? ঠিক আছে, ক্লাস এখানেই শেষ করলাম।